ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটর মনাস্ট্রি। আজকে আমরা পড়ব আলো বা লাইট। প্রথমে আমরা জানব প্রতিবিম্ব কাকে বলে। আমরা যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই তাহলে আয়নায় আমরা আমাদের ছবি দেখতে পাই। আয়নাতে আমরা যা দেখতে পাচ্ছি তা আসলে আমাদের প্রতিবিম্ব বা ইমেজ। সেই রকম আয়নার সামনে যে কোনো বস্তুকে রাখলেই তার প্রতিবিম্ব আয়নায় দেখতে পাওয়া যায়। কিন্তু এই প্রতিবিম্ব তৈরি হয় কিভাবে? আসলে কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ সরাসরি আমাদের চোখে এসে পৌঁছয় না, তা আয়নায় প্রতিফলিত হয়ে তারপর আমাদের চোখে এসে পৌঁছয়। তাই আমাদের চোখ সেই বস্তুর প্রতিবিম্ব আয়নায় দেখতে পায়। আবার দেখো, খালি বালতিতে জল ঢালার পর যেন মনে হয় বালতির তলদেশ কিছুটা ওপরে উঠে এসেছে। এর কারণ বালতির তলদেশ থেকে আসা যে আলোকরশ্মিগুচ্ছ তা সরাসরি আমাদের চোখে এসে পৌঁছয়নি। এই আলোকরশ্মিগুচ্ছ ঘনতর আলোক মাধ্যম মানে জল পেরিয়ে লঘুতর আলোক মাধ্যম বা বায়ুতে প্রবেশ করে। আর ঠিক সেই সময় এই দুই মাধ্যমের বিভেদ তলে এই আলোকরশ্মিগুচ্ছের গতিপথ পরিবর্তিত হয়। তার মানে আলোর প্রতিসরণ হয়। তাই আমাদের মনে হয় বালতির তলদেশ যেন কিছুটা ওপরে উঠে এসেছে। এক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা বালতির তলদেশের প্রতিবিম্ব মাত্র। তাহলে লক্ষ্য করে দেখো, এই সব ক্ষেত্রেই আলো প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পৌঁছেছে। প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আলোকরশ্মিগুচ্ছ যখন আমাদের চোখে এসে পৌঁছয় তখন চোখ তো আলোকরশ্মিগুচ্ছর এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, ফলে আমাদের চোখ অন্য স্থানে সেই বস্তুর প্রতিবিম্বকে দেখে। তাহলে দেখো, প্রতিবিম্ব তৈরির আমরা দুটি মূল কারণ খুঁজে পেলাম। এক হচ্ছে প্রতিফলন আর একটি হচ্ছে প্রতিসরণ। এরকম ভাবেই কিছু প্রতিবিম্ব আছে যাদেরকে পর্দায় ফেলা যায়, আবার কিছু প্রতিবিম্ব যাদেরকে পর্দায় ফেলা যায় না। যেসব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাদেরকে বলা হয় সৎবিম্ব, আর যেসব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাদেরকে বলা হয় অসৎবিম্ব। যেমন আমরা একটু আগে আয়নায় যে আমাদের প্রতিচ্ছবি নিয়ে আলোচনা করেছি তা হলো আমাদের সমতল দর্পণে গঠিত অসৎ প্রতিবিম্বের উদাহরণ। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে একটি আতশ কাঁচ নিয়ে রোদের মধ্যে তা মেঝের ওপর রাখা একটি সাদা কাগজের ওপর ধরা হলো। কিছুক্ষণ পরে দেখা যাবে এই সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ আতশ কাঁচের মধ্যে দিয়ে এসে একটি বিন্দুতে মিলিত হয়েছে এবং একটা গোল ছোট্ট চাকতির আকারে সূর্যের প্রতিবিম্ব তৈরি করেছে। যেহেতু এই প্রতিবিম্বকে আমরা এই সাদা কাগজ বা পর্দায় ধরতে পারলাম, তাই এটি একটি সৎবিম্বের উদাহরণ। এবার পাশের এই ছবিটি লক্ষ্য করো। এখানে আমরা ধরে নিচ্ছি এ বিন্দুতে কোনো আলোক উৎস রাখা আছে, যেখান থেকে এ বি, এ সি, এ ডি বিভিন্ন আলোক রশ্মিগুচ্ছ আসছে। এবার ধরে নিই এম এম ড্যাশ এখানে একটি আয়না বা আয়নার তল। তাহলে এই বিন্দু থেকে যে এ বি আলোক রশ্মিগুচ্ছ আয়নায় প্রতিফলিত হলো তা আবার ওই বি এ মাধ্যমেই ফিরে যাবে। আবার লক্ষ্য করে দেখো, এ সি এবং এ ডি এই দুটি আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সিই এবং ডি এফ এই পথ ধরে প্রতিফলিত হয়ে যায়। এবার যদি আমরা এই এ বি, ই সি ও এফ ডি কে পেছন দিকে বর্ধিত করি তাহলে আমরা লক্ষ্য করে দেখব এই তিনটি বর্ধিত সরলরেখায় একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। ধরে নিই সেই বিন্দুটির নাম হলো এ ড্যাশ। তাহলে এক্ষেত্রে এ ড্যাশ হলো এ বিন্দুর অসৎ বিম্ব। তাহলে কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর একটি বিন্দুতে এসে মিলিত হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎবিম্ব বলা হয়। আবার কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। যেমন এখানে এ ড্যাশ হচ্ছে এ বিন্দুর অসৎবিম্ব। এবারে তোমরা এই ছোট পরীক্ষাটি নিজেরাও করে দেখতে পারবে। এখানে বলা হয়েছে যে স্কেলের 0 চিহ্নিত দাগে একটি সমতল আয়না বসানো হলো। এবার 5 চিহ্নিত দাগে তোমার পেনের অগ্রভাগটি বসাও। তাহলে যে টেবিলটি লক্ষ্য করো, আয়না থেকে পেনের অগ্রভাগের দূরত্ব কত হবে? যেহেতু 0তে আয়না রাখা আছে এবং 5 এই পয়েন্টে তোমার পেন রাখা আছে, তাই আয়না থেকে পেনের অগ্রভাগের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো? এবার দ্বিতীয় প্রশ্ন,
আয়না থেকে পেনের প্রতিবিম্বের অগ্রভাগের দূরত্ব কত? আমরা জানি আয়না থেকে বস্তুর দূরত্ব আর আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সর্বদা সমান হয়। তাই আয়না থেকে পেনের অগ্রভাগের দূরত্ব যেহেতু 5 সেন্টিমিটার, তাই আয়না থেকে পেনের প্রতিবিম্বের অগ্রভাগের দূরত্ব 5 সেন্টিমিটারই হবে। এবারে তৃতীয় প্রশ্ন, পেনের অগ্রভাগ ও পেনের প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? তাহলে এই দূরত্ব হচ্ছে আগের দুটি দূরত্বের যোগফল, তার মানে 5 + 5 = 10 সেন্টিমিটার। ঠিক সেভাবে আয়না থেকে বস্তু দূরত্ব কমালে বা বাড়ালে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব তার ঠিক দ্বিগুণ বাড়ে বা কমে। আচ্ছা, তোমরা সেলুনে গিয়ে নিশ্চয় লক্ষ্য করে দেখেছো যে সেলুনের দুটি মুখোমুখি দেওয়ালে দুটি আয়না লাগানো থাকে। এর কারণ যাতে আমরা চুল কাটার পর মাথার পেছনটাও দেখতে পাই। এবার এখানে আমরা জানবো যে একসঙ্গে দুটো আয়না ব্যবহার করলে কি কি হতে পারে। এখানে আমরা দুটি সমতল আয়না নিয়েছি, তারপর টেবিলের ওপর একটা সাদা কাগজ পেতে এই আয়না দুটিকে এক একবার এক একটি কোণে রাখা হয়েছে। এই দুটি আয়নার মধ্যে বা যদি একটা ইরেজার রাখা হয়, তাহলে এবার এই আয়নায় গঠিত প্রতিবিম্বগুলো আমরা লক্ষ্য করব। এখানে লক্ষ্য করে দেখো, এখানে প্রতিবিম্বের সংখ্যার একটি সূত্র দেওয়া আছে। সূত্রটি হলো প্রতিবিম্বের সংখ্যা = 360 ডিভাইডেড বাই দর্পণ দুটির মাঝের কোণের মান -1। এবার প্রথমে এই দর্পণ দুটির মধ্যে ধরে নিই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার যে দর্পণ দুটির কোণের মান 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, প্রতিবিম্বের সংখ্যা দাঁড়াবে 360 ডিভাইডেড বাই 30 -1, তার মানে 12 - 1 = 11। অর্থাৎ আয়না দুটিকে যদি 30 ডিগ্রি কোণ করে রাখা হয়, তাহলে আমরা ইরেজারের 11টি প্রতিবিম্ব তৈরি হতে দেখব। আবার যদি এই আয়না দুটিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে প্রতিবিম্বের সংখ্যা দাঁড়াবে 360 ডিভাইডেড বাই 60 -1, মানে 6 - 1 = 5। অর্থাৎ আয়না দুটিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে ইরেজারের 5টি প্রতিবিম্ব তৈরি হবে। এবার যদি এই আয়না দুটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা যায়, তাহলে প্রতিবিম্বের সংখ্যা দাঁড়াবে 360 ডিভাইডেড বাই 90, দ্যাটস ইকুয়ালস টু 4 - 1 = 3। তার মানে আয়না দুটিকে একে অপরের সাথে যদি আমরা সমকোণে রাখি, তাহলে ইরেজারের 3টি প্রতিবিম্ব তৈরি হতে আমরা দেখব। কিন্তু এবার যদি আমরা আয়না দুটিকে পরস্পরের সমান্তরালে বসাই, তাহলে আমরা দেখব যে মাঝখানে বসানো ইরেজারটির অসংখ্য প্রতিবিম্ব দুটি আয়নার মধ্যে তৈরি হয়েছে। সমতল দর্পণ দুটি যেহেতু এখানে সমান্তরালে রাখা আছে, তাই এই দুটির মধ্যেকার কোণের মান হচ্ছে 0। তাই এই মান যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই, তাহলে প্রতিবিম্বের সংখ্যা দাঁড়াবে 360 ডিভাইডেড বাই 0, মানে ইনফিনিটি, -1 = ইনফিনিটি। এই কারণে দুটি সমতল দর্পণ মুখোমুখি রাখলে অসংখ্য প্রতিবিম্ব তাদের মধ্যে তৈরি হয়। এর খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে কলকাতার সায়েন্স সিটিতে রাখা ইনফাইনাইট ওয়েল। আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো পেরিস্কোপ। এখানে দেখো পেরিস্কোপ বানানোর পদ্ধতিটি বর্ণিত আছে। পেরিস্কোপ বানানোর জন্য একই প্রস্থচ্ছেদের 3টি পিচবোর্ডের বাক্স নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ছোট এবং একটি একটু বড় দৈর্ঘ্যের। যে বাক্সটি একটু বড় দৈর্ঘ্যের, তার দুই মুখে দুটি সমতল আয়না M1 এবং M2 পরস্পরের সমান্তরালে বসানো হয়েছে। এবারে লক্ষ্য করে দেখো, এই বাক্সের খোলা মুখ দুটিকে বন্ধ করে P এবং Q স্থানে অংশটা কেটে ফেলে দিয়ে সেখানে ওই ছোট দুটি যে আরো পিচবোর্ডের বাক্স আছে তা জুড়ে দেওয়া হয়েছে। ব্যাস, এভাবেই তোমাদের পেরিস্কোপ রেডি হয়ে যাবে। এবার আমরা যদি পেরিস্কোপের একটি খোলা অংশে, মানে ধরে নাও এইখানে, চোখ রাখি, তাহলে প্রথমে কি হবে, আলোক রশ্মিগুচ্ছ এই পেরিস্কোপে প্রবেশ করার পর প্রথম আয়না মানে M1 এর প্রতিফলিত হবে। এরপর সেই প্রতিফলিত রশ্মি আরেকবার প্রতিফলিত হবে M2 আয়নাতে, তারপরে আমাদের চোখে এসে পড়বে। আগেকার দিনে খেলার মাঠের বাইরে পেরিস্কোপের সাহায্যে দর্শকেরা খেলা দেখত। পেরিস্কোপের সাহায্যে সাবমেরিন বা ট্যাঙ্ক ইত্যাদিতে জলের নিচ থেকে জলের উপরের দৃশ্য দেখতে পাওয়া যায়। খানিকটা একই রকম ভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ বানানোর জন্য 3টে সমান মাপের আয়তাকার সমতল আয়নার টুকরো নিয়ে প্রতিফলক তলগুলোকে ভেতরের দিকে রেখে তাদেরকে ত্রিভুজাকৃতি বা
প্রিজম আকৃতি করে জুড়ে দেওয়া হলো। এবারে এই প্রিজমের চারিপাশটা পিচবোর্ড গোল করে জড়িয়ে দেওয়া হলো। এরপর একটা ঘষা কাঁচ গোল করে কেটে এক প্রান্ত বন্ধ করে দেওয়া হলো এবং কিছু ভাঙা চুড়ি বা রঙিন কাগজ, চুমকি, থার্মোকলের বল ইত্যাদি এই প্রিজমের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর এই খোলা মুখটিকে একটা পিচবোর্ডের টুকরোর মাঝখানে একটি ফুটো করে তা দিয়ে আটকে দেওয়া হলো। এবার যদি আমরা এই কালাইডোস্কোপটিকে আলোর দিকে তাক করে ছিদ্রের মধ্যে দিয়ে দেখি, তাহলে ভেতরে রাখা এই রঙিন জিনিসগুলির বিভিন্ন খুব সুন্দর সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাবো। এটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারো। এখানে কালাইডোস্কোপের মূল নীতিটি হলো প্রতিবিম্বের নীতি। যেহেতু এই ঘষা কাঁচ লাগানো অংশটি দিয়ে সাদা আলো কালাইডোস্কোপের ভেতরে প্রবেশ করছে, তাই এর ভেতরে রাখা এই রঙিন জিনিসগুলির ওপরে প্রতিফলিত হয়ে আয়নায় এসে পড়ছে। এবং আমরা এর আগেই দেখেছি যে একাধিক আয়না যদি আমরা কোণ করে রাখি, তাহলে অনবরত অনেকগুলি প্রতিবিম্ব তৈরি হতে থাকে। এখানে যেহেতু তিনটি আয়না একে অপরের সাথে কোণাকুনি রাখা আছে, তাই একে অপরের মধ্যে একাধিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর কালারফুল প্যাটার্ন সৃষ্টি হচ্ছে। তাহলে আজকে আমরা পড়লাম প্রতিবিম্ব। এর পরের অংশে আমরা পড়ব আলোর প্রতিসরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার and comment. If you yet to subscribe to my channel, then please subscribe immediately and don't forget to press the bell icon to get the notifications of my new uploads first.